মার্কিন সেনারা এখন আর আগের মতো আত্মবিশ্বাসী নয়। তারা জানে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ জেতা সহজ হবে না। কারণ ইরান এখন লড়ছে নিজেদের জীবন দিয়ে নয়, বরং এক অভিনব কৌশলের মাধ্যমে, যার নাম মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। এই কৌশলটি এমন যে শত্রুপক্ষ যদি মাথা কেটে ফেলে তবুও শরীর লড়াই করে যাবে। এটি অবিশ্বাস্য শোনালেও বাস্তবতা হলো ইরান এখন ঠিক সেভাবেই সাজিয়েছে তার প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধের ময়দানে ইরান প্রচুর আঘাত পাচ্ছে, তাদের অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু তারপরও তারা থেমে নেই। পৃথিবীর ইতিহাসে এমন কম দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেউ এভাবে একা দাঁড়িয়েছে। ইরান এখন সেই কাজটিই করছে। ওরা একা নিঃসঙ্গ শেরপার মতো, কিন্তু তাদের সেই একাকিত্বর মধ্যে আছে এক বিশাল শক্তির উপস্থিতি। ইরান তাদের পরিকল্পনা সাজিয়েছে নিজেদের মতো করে, আর সেই পরিকল্পনার কারণেই তারা কেড়ে নিয়েছে সারা বিশ্বের মনোযোগ। চলমান এই ভয়াবহ যুদ্ধে ইরানের কৌশল হিসেবে যে শব্দটি এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মোজাইক ডিফেন্স। সাধারণ অর্থে মোজাইক বলতে আমরা যা বুঝি তা হলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে তৈরি একটি সুন্দর চিত্রকর্ম। যদি সেই চিত্রকর্ম থেকে কিছু টাইলস খসে পড়ে, তবুও পুরো ছবিটি মোটামুটি অক্ষত থাকে। এর সৌন্দর্য বা গঠন বড় রকমের ক্ষতিগ্রস্ত হয় না। ইরানের প্রতিরক্ষা কৌশলটি ঠিক এই একই নীতির ওপর প্রতিষ্ঠিত। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ যদি নেতৃত্বের মাথা কেটে ফেলে তবু শরীর নিজে নিজে চলতে পারে। এই কৌশলে কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনার জন্য অপেক্ষা করতে হয় না। যুদ্ধের ময়দানে থাকা কমান্ডাররা নিজেরাই আগে থেকে নির্ধারিত গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধান সহ সামরিক নেতৃত্বের শীর্ষস্থানীয়দের যদি হত্যাও করা হয়, তবুও নিচের দিকের কমান্ড চেইনে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণভাবে তাদের ইউনিটগুলো পরিচালনা করতে পারেন এবং আগে থেকে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে অবিরাম আক্রমণ চালিয়ে যেতে পারেন। ইরাক যুদ্ধের পর ইরান থেকে বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের প্রধান লক্ষ্য। সামনের যুদ্ধে সরাসরি আমেরিকা ও ইসরায়েলের বিশাল সামরিক বহর মুখোমুখি হলে তারা পারবে না, এটা তাদের অজানা ছিল না। তাই ঠিক সেই সময় থেকেই তারা নিজেদের সামরিক বাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে এই মোজাইক কৌশল অনুযায়ী ঢেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীল না থেকে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে 31টি প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলে। এই ইউনিটগুলোর প্রত্যেকটি লজিস্টিক ও অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে তারা আফগানিস্তান ও ইরাকে সক্রিয় গেরিলার কাছ থেকে ব্যাপক শিক্ষা গ্রহণ করে। ওই গেরিলারা এই ধরনের বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে যুদ্ধ করে প্রবল শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর টিকেছিল। আয়াতুল্লাহ খামেনি ও শীর্ষ সামরিক নেতৃত্বের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি সক্রিয় করেছে তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি স্বীকার করেছেন। গত কয়েকদিন ধরে বিশ্ব যে অদ্ভুত সমীকরণ দেখছে তার কারণ এটি। ইরান কখনো ওখানে আক্রমণ করে দুঃখ প্রকাশ করছে, আবার কখনো দায় অস্বীকার করছে, কিন্তু এরপরও আবার সেই একই লক্ষ্যবস্তুতে আক্রমণ হচ্ছে। এর পেছনের মূল কারণ হলো এই বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সেগুলো কোনো মিথ্যা পতাকা বা ফলস ফ্ল্যাগ অপারেশন না, তবে সম্ভবত সেগুলো এই মোজাইক সিস্টেমের কারণেই ঘটেছে। স্বাধীন ইউনিটগুলোর কমান্ডাররা উপরের নেতৃত্বকে না জানিয়ে বা তাদের অনুমতির অপেক্ষা না করে নিজেদের স্বাধীন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন লক্ষ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এই যে এত নিখুঁতভাবে স্বাধীন ইউনিটগুলো কাজ করছে, এর পেছনে রয়েছে ইরানের কাছে দশকের পর দশক ধরে জমা হওয়া অতি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভাণ্ডার। বিশ্লেষকরা বলছেন তারা এখন পুরোপুরি নির্ভর করছে অত্যাধুনিক রিয়েল টাইম বা বাস্তব সময়ের গোয়েন্দা তথ্যের ওপর। আর এই তথ্যের বিশাল একটা অংশ আসছে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে। এটা বলা অত্যুক্তি হবে না যে সেকেন্ডে সেকেন্ডে বাস্তব সময়ের গোয়েন্দা তথ্য ও কাউন্টার ইন্টেলিজেন্স সরাসরি বেইজিংয়ের পক্ষ থেকে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভূরাজনীতির এই খেলাটি আসলে বাইরে থেকে খুব বেশি দেখা যায় না। রাশিয়া, চীন ও ইরানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতার বড় একটি অংশই সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে। প্রথমত, চীনের জন্য ইরান কোনো সাধারণ মিত্র নয়, এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ। একই সঙ্গে এটি শি জিনপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান অংশীদার। ইউরেশিয়ার প্রায় কেন্দ্রে অবস্থিত ইরান এই প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ করিডোর, যা মধ্য এশিয়ার দেশগুলোর পাশ দিয়ে চীনকে পশ্চিম এশিয়া ও উত্তর ইউরোপের সঙ্গে যুক্ত করবে। এর পাশাপাশি তাদের মধ্যে রয়েছে গভীর কৌশলগত অংশীদারিত্ব। কয়েক বছর আগেই তারা প্রায় $450 বিলিয়ন একটি মেগা চুক্তি সই করেছে। এর মূল ধারণা হলো অবকাঠামোর বিনিময়ে জ্বালানি, অর্থাৎ চীন ইরানের সমস্ত অবকাঠামো তৈরি করে দেবে, আর বিনিময়ে ইরান তাদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে। ইতিহাসের পাতা
উল্টালে দেখা যায় পারস্য ও চীনের বিভিন্ন রাজবংশের মধ্যে সবসময় অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল। সপ্তম শতাব্দীর কথা চিন্তা করা যাক, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ছিল সাসানীয় পারস্য ও চীনের রাজবংশ। সেই প্রাচীন যুগে তারা সিল্ক রোডের মাধ্যমে, বিশেষ করে সোগডিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে এবং মধ্য এশিয়ায় সিল্ক রোড নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সঙ্গে নিবিড় বাণিজ্য করত। অর্থাৎ আজ যে চীন ইরান অক্ষ দেখা যাচ্ছে তা মূলত সভ্যতার রাষ্ট্রগুলোর 2000 বছরেরও বেশি পুরনো বোঝাপড়ার আধুনিক রূপ। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্সের নতুন সম্প্রসারণ এবং গ্রেটার ইউরেশিয়া পার্টনারশিপের মতো প্ল্যাটফর্ম। বিখ্যাত ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবার সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে পশ্চিমাদের সঙ্গে আলোচনার নামে যে কাবুকি নাটক চলছে সে সম্পর্কে রাশিয়া ও চীনের কোনো ভ্রান্ত ধারণা নেই। গত বছর পুতিনকে হত্যার চেষ্টার পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে গেছে। আমেরিকানদের সঙ্গে পুনরায় কোনো গুরুত্বপূর্ণ বা অর্থবহ আলোচনায় ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এই বৃহৎ শক্তির নেপথ্য সমর্থনে ইরান এই অসম যুদ্ধে লড়ে যাওয়ার রসদ পাচ্ছে। এই আত্মবিশ্বাসের প্রমাণ মিলেছে যুদ্ধক্ষেত্রের একদম টাটকা পরিসংখ্যানে। 5ই মার্চ পর্যন্ত ইরান যে মাত্রায় ও যে কৌশলে হামলা চালিয়েছে তা সমরবিদদের সমস্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে। ধারণা করা যাচ্ছে ইরান এখন সরাসরি ইসরায়েলের হামলার চেয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ও পশ্চিমা সামরিক স্বার্থের ওপর বেশি আক্রমণ চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনেই 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 113টি ড্রোন ছুড়েছে ইরান, যা রীতিমতো অভাবনীয়। আশপাশের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও একের পর এক মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত আকাশপথে সেগুলো প্রতিহত করার খবর আসছে। উপসাগরীয় অঞ্চলে এই লাগামহীন উত্তেজনায় সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। স্থবির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানির বাজার। তেলের দাম হু হু করে বেড়ে গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামরিক বিশ্লেষকদের ধারণা এই যুদ্ধ খুব সহজেই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই বিকেন্দ্রীভূত এবং অপ্রতিরোধ্য মোজাইক ডিফেন্সের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন আর একা পারছে না। নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও বিশাল নৌবহর নিয়েও তারা ইরানের এই মাথাবিহীন সামরিক ইউনিটগুলো চারপাশ থেকে আসা সমন্বয়হীন অথচ নিখুঁত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র এখন একা এই যুদ্ধ পরিচালনার নীতি থেকে সরে এসে ব্রিটেন সহ আরও কয়েকটি মিত্র দেশকে ডেকে আনছে। তারা বুঝতে পারছে ইরানের এই বর্তমান সেটআপকে প্রচলিত যুদ্ধের নিয়মে হারানো প্রায় অসম্ভব। মোজাইক ডিফেন্সের কারণে ইরানের প্রতিটি ইঞ্চি মাটি এখন এক একটি স্বাধীন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমাদের সামরিক নীতি নির্ধারকরাও এখন একান্তে স্বীকার করছেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানকে যদি সম্পূর্ণভাবে পরাজিত করতে হয় তবে ইসরায়েল ও আমেরিকাকে আক্ষরিক অর্থে একটি অনন্তকালীন বা আজীবন যুদ্ধে লিপ্ত হতে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট নেতাকে হত্যা করে বা কোনো নির্দিষ্ট সদর দপ্তর ধ্বংস করে যুদ্ধ জয়ের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। ইরান সেই সুযোগটি বাস্তবে শেষ করে দিয়েছে। তারা তাদের অস্তিত্বকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে তা ধ্বংস করা মানে পুরো দেশটিকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আর সেটি করতে গেলে যে বিশাল ক্ষতি ও ব্যয় হবে তা হয়তো বর্তমান বিশ্ব কোনো রাষ্ট্রের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এখন সময়ের অপেক্ষা। এই অচিরচেনা যুদ্ধ আখ্যানটি কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য।